নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অমানসিক। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অমানসিক। সে ছিল ওরকম অনেকের একজন। আধপেটা সিকি পেটার বেশি না খেয়ে কখনো বা 2-4 দিন স্রেফ উপোস দিয়ে দেশের চলতি দুর্ভিক্ষ ঠেকিয়ে টিকে থাকত। যুদ্ধের সুযোগে রক্তলোভী পোষা রাক্ষসগুলি চড়চড় করে দুর্ভিক্ষ চরমে তুলে দেওয়ায় যারা উৎখাত হয়ে গিয়েছিল। ছিদামের ইতিহাসটাও 8-10 জনের মতো সাধারণ, যদিও ভয়াবহ। প্রথমে গেল তৈজসপত্র, তারপর গেল গাইটা। কুবজার রূপর পৈছেটা দিল সে নিজেই। কানের লুকানো মাকড়ি খুঁজে বার করে কেড়ে নিতে হলো জমিটুকু যাবার পর। ভিটেটুকু বাধা পড়ল সকলের শেষে। মাকড়ি আগে যাবে না ভিটে আগে যাবে, এই নিয়ে মনান্তর হয়েছিল কুবজার সঙ্গে ছিদামের। সবই যে যাবে তখন একরকম স্থির নিশ্চয়ভাবে জেনে গিয়েছে ছিদাম। ছেলেটাও তার তখন মরে গিয়েছে। তবু ঘর দুয়ারটা সে নিজের আয়ত্তে রাখতে চেয়েছিল শেষ পর্যন্ত। অদৃষ্টে বিশ্বাস আর তার ছিল না, কোনো কিছুতেই বিশ্বাস আর তার ছিল না। ধুঁকতে ধুঁকতে তবু দুর্লভ স্বপ্নের রং একটু সে মনে পুষে রেখেছিল, যে মাথা গুজবার ঘরটা থাকলে হয়তো বেঘরে প্রাণটা তার যাবে না। আবার একদিন সব আসবে, জমি জমা, গাই বাছুর, তৈজসপত্র, কুবজার গহনা, কুবজার গর্ভের সন্তান। ললিতবাবুর কাছে বাড়িটা বাধা দেবার পর তাই সে হতাশায় ঝিমিয়ে গিয়েছিল, হাল ছেড়ে দিয়েছিল। একদিন ভোরবেলা বুড়ি মা, জোয়ান বউ আর কচি মেয়েটাকে ছেড়ে রওনা দিয়েছিল অন্য কোথাও কিছু করা যায় কিনা এইরকম একটা অনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। মরবে তো তারা সকলেই, সেও মরবে, বউও মরবে, মেয়েটাও মরবে, মাও মরবে। দেখা যাক বাঁচবার কোনো পথ যদি খুঁজে পাওয়া যায় পৃথিবীর কোথাও, যেখানে রোজ স্টিমার ভেড়ে, বড় বড় লোক থাকে বড় বড় দালানে, বড় বড় কারবার চলে বড় বড় আড়তে, রোজ 2বার বায়োস্কোপ দেখানো হয়, হাকিমরা বসবাস করে। কিছুই সে প্রায় সঙ্গে নেয়নি, শুধু ছেঁড়া ধুতি আর পিরানের বান্ডিলটা, তার মধ্যে কলকে আর 3 পুরুষের তাবিজটা তামার। বাহুতে আঁটা তাবিজটা খুলে সে বান্ডিলে ভরেছিল অবিশ্বাসে। ফেলে দিতেও পারত, তা দেয়নি। কোনো কিছু ফেলে দেবার স্বভাব তার নয়। তাছাড়া গায়ে না রাখুক, একেবারে ফেলে দিতে মনটা খুঁতখুঁত করছিল। কুবজা শুধিয়েছিল সসন্দেহে, যাও কই? আসি, দেখে আসি কি শুনি করণ যায়। কুবজার মনে বুঝি খটকা লেগেছিল তার হাতের বান্ডিল আর ভাবসাব দেখে। গায়ে আরো কত লোক এরকম আসি বলে চলে গিয়ে আর ফিরে আসেনি। ক্ষীণ আর্তস্বরে সে বলেছিল, কই যাও, কইয়া যাও, মরা মুখ দেখবা? কমনে ফিরে আসা, কমনে। হনহন করে এগিয়ে গিয়েছিল ছিদাম, কথা আদান প্রদানের সীমানা ছাড়িয়ে। পালিয়ে যাওয়ার মতো, হাঁপড়ের মতো ফুঁসতে শুরু করেছিল তার দুর্বল ফুসফুসটা ওইটুকু জোরে হেঁটে। তারপর কতকাল কত পথ হেঁটেছে ছিদাম, কত দুয়ারে ভিক্ষা চেয়ে চেয়ে, বাজারে বাজারে ফালতু ফেলে দেওয়া পচা তরকারি, মাছ, ডিম কাড়াকাড়ি করে বাগিয়ে নিয়ে কাঁচা কাঁচা খেয়ে, এর বাগানের ফলটা ওর বাগানের মূলটা চুরি করে করে, এ কেন্দ্রের খিচুড়ি নিয়ে আরেক কেন্দ্রে পাবার আশায় ছুটতে গিয়ে দম নিতে পথের ধারে ছায়ায় বা রোদে, রোয়াকে বা ধুলো কাদায় বসে শুয়ে ঘন্টার পর ঘন্টা ধুঁকে আর ধুঁকে। এমনিভাবে গ্রীষ্ম গেছে, বর্ষা গেছে, শীত গেছে। কত যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে ছিদাম,
দেখেছে, শুনেছে, সে অনেক কিছু নিজেও করেছে, অনেক কাণ্ড। তার মধ্যে গাবাকে বউ সাজিয়ে তার কোলে হাড়ে চামড়ায় এক কুড়ানো বাচ্চাটাকে দিয়ে দুস্থ গৃহস্থ সেজে ভিক্ষা করার অভিজ্ঞতা ছিদাম জীবনে ভুলবে না। ও যেন গজেন অপেরার যাত্রাগান। কাদের কোশো বছর পুরনো দালানের এক পরিত্যক্ত অংশে দুটো দেওয়াল আর এপাশে ভাঙা ইটের স্তূপের মধ্যে 3 কোণা ছাদহীন সাপ শেয়ালের বাসটিতে সে আশ্রয় নিয়েছিল। গাছতলায় পুলিশে জুলুম করে বলে, শীতে জমে যেতে হয় বলে। এখানে আকাশের হিম পড়ুক তার গায়ে, 2 কোণা ভাঙা দেওয়াল দুটোতে উত্তরে হাওয়া আটকাত। পুলিশ সামনের পথ দিয়ে গটমটিয়ে হেঁটে গেলেও লাঠির খোঁচা দিয়ে যাবার তাকে সুযোগ পেত না। ওইখানেই গাবো একদিন এসে জুটেছিল, না ডাকতেই। কুকুর বেড়াল তাড়ানোর মতো করে ছিদাম বলেছিল, যা যা ভাগ। গাবো তার পিছু নিয়েছিল নিশ্চয়ই। চটকাপড় কাঁথা মোড়া একটা পুরুষ পদ্মপাতার মস্ত এক খাবারের ঠোঙা হাতে নিয়ে যাচ্ছে দেখে ভাগের আশায়, লোভের বশে খাবারের ঠোঙাটা সেদিন মরিয়া হয়ে ছিনিয়ে নিয়েছিল ছিদাম। আকাশের চিল যেমন মরিয়া হয়ে মানুষের হাতের খাবারের ঠোঙায় ছোঁ দেয়। স্টিমার স্টেশন আর রেল স্টেশনের রাস্তা যে মোড়ে মিলেছে, সেখানে অনেকগুলি খাজা, গজা, রসগোল্লা, পান্তুয়ার দোকান আর মুরগি পাঠার মাংস, ডিম কারি কোপ্তা, ইলিশ মাছের ঝোলের ভাতের হোটেল জাঁকিয়ে চলছে। সেইখানেই ভিক্ষা করছিল ছিদাম। তার সামনে দোকান থেকে বেঁটে, রোগা, নিকেলের চশমা পরা, টাকওয়ালা এক মাঝবয়সী ভদ্রলোক, যাকে দেখলে মনে হয় কোনো আড়তের খাতা লেখা কর্মচারী, হাকিমের মতো জোর গলায় হুকুম দিয়ে খাবার কিনলেন 3.5 টাকার। পরোটাতে পান্তুয়া এত, জিভে গজাতে অমৃত এত। চেঙাড়িতে পদ্মপাতার ঠোঙায় সব খাবার নিয়ে সে যখন চলতে শুরু করলো স্টিমার ও রেল স্টেশনের উল্টো দিকের পথটাতে, ভিখারি ছিদাম এক নিমেষে হয়ে গেল ডাকাত। আকাশের ছো মারা চিল সোজা গিয়ে ছো মেরে ঠোঙাটা ছিনিয়ে নিয়ে সে পাশ কাটালো পাশের মেয়ে বস্তির সরু মোটা গলিঘুজির গোলক ধাঁধায়। সেখান থেকেই বোধহয় গাবো তার পিছু নিয়েছিল। সরকারি মোড়ে বস্তির উচ্ছিষ্ট মেয়ে গাবো। ডাক্তারি ভাগ বলছি, হারামজাদি কুত্তি। গাবো ভাগেনি। ইটের স্তূপ ডিঙিয়ে এসে হুমড়ি খেয়ে পড়েছিল, তার পায়ে একটা হাত দিয়ে আর একটা হাত উঁচু করে ধরা খাবারের ঠোঙাটার দিকে বাড়িয়ে দিয়ে। জোড়াতালি লাগানো গায়ের ঢাকনিটা তার খসে গিয়েছিল। আকাশে কোন তিথির চাঁদ ছিল কে জানে। ছাদহীন পোড়ো বাড়ির আশ্রয়ে ছালা কাপড়ের ঢাকনাহীন গাবর দেহে এসে পড়েছিল মোটা সোটা তেরচা চাঁদের আলো। খাবারে কিন্তু গাবো বেশি ভাগ বসাতে পারেনি। কিছু খেয়েই সে গলা আটকে বলেছিল, জল। জল খেয়েছিল এক গাদা। খেয়ে আস্তে আস্তে কাত হয়ে শুয়ে ঘুমিয়ে গিয়েছিল, যেমন মরে গেছে এমনি ভাবে। বাচ্চাটাকে জোগাড় করেছিল গাবই। বুঝিয়ে বলেছিল, শোন বলি, না এটা আমার পেটের না, কুড়াইয়া পাইছি, লইয়া আইসি আমাকে রোজগার বাড়ানোর লাইগা। চামড়া ঢাকা এক রত্তি একটু প্রাণ, তেল ফুরনো পিদিমের নিভু নিভু শিখার মতো চামড়া ভরে ঘা। রাতটা বাঁচবো? কেন বাঁচবো না? গব গর্জে উঠেছিল ক্ষীণ কণ্ঠে। মাই দিয়া দুধ পড়ে অখনো, দেখো নাই? মাই টিপে দুধ বার করে আবার সে দেখিয়েছিল ছিদামকে। বাচ্চাটার মুখে গুজে দিয়েছিল মাই। সেই চামড়া ঢাকা প্রাণটুকুর যে কোনো মায়ের স্তন্যপানের শক্তিশালী লীলাটা চেয়ে চেয়ে দেখছিল ছিদাম। তারপর আয়োজন সম্পূর্ণ করবার জন্য স্টিমারের একজন চাষাভূষো ধরনের যাত্রীর চলটা ওঠা টিনের সুটকেস চুরি করে সে পোশাক সংগ্রহ করেছিল, ভদ্র চাষি গেরস্তের পোশাক। 2খানা ঘরে কাঁচা নহাতি মোটা শাড়িও সেই টিনের বাক্সে। অনেক আশা নিয়ে মাসখানেক দুয়ারে দুয়ারে ঘুরেছে ছিদাম। গেরস্ত চাষিই ছিল সে ভিক্ষুক হবার আগে। এবার সে ভিক্ষা শুরু করেছে তার গেরস্ত চাষির সাজে। গাবকে কুবজার মতো গেরস্ত চাষির বউ সাজিয়ে সঙ্গে নিয়েছে।
কোলে মরমর বাচ্চাটাকে দিয়ে। কিন্তু বিশেষ কিছু তারতম্য হয়নি তাদের উপার্জনের। শহরের দালানের বড় বড় লোকেরা যেন খেয়ালও করতে চায়নি সন্তানযুক্ত গেরস্থ চাষি পরিবার ভিক্ষা চাইছে না ছালা জড়ানো খেয়েও কুষ্ঠরোগী ভিক্ষা চাইছে। ভিক্ষাই যাদের ব্যবসা। তারপর বাচ্চাটা মরল। গাবো একদিন কোথায় গেল নীল প্যান্ট পরা আধবুড়ো লোকটার সঙ্গে। ছিদাম জানতেও চায়নি। তার মন তখন কেমন করছিল ফুলদিয়ার খোড়ো ঘরে একটি স্ত্রীলোকের জন্য, যার নাম কুবজা, যার কোলে কেবল গ্রীষ্ম বর্ষা শীতের আগে সে রেখে এসেছিল গাবর পুরনো বাচ্চাটার মতো চিমসে একটা বাচ্চা মেয়েকে। সুনিশ্চিতভাবে তারই ঔরসে কুবজার গর্ভে যেটার জন্ম হয়েছিল। টিপি টিপি বৃষ্টি পড়ে। দই কাদার পিছল পথে ছিদাম থুপ থুপ হাঁটে। বেলা পড়ে এসেছে। এ ছিদাম সে ছিদাম নয়, সে তো জানা কথাই। ফুলদিয়ার পথে হাঁটতে হাঁটতে মনটা তার ধাত ফিরে পেয়েছে খানিকটা। বাড়ি ফিরবার ইচ্ছা তার হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু লজ্জা আর ভয় তাকে ঠেকিয়ে রেখেছে। অসময়ে মা বউ মেয়েটাকে নিশ্চিন্ত মরণের মুখে ফেলে রেখে পালিয়ে যাবার লজ্জা। ওরা কেউ বেঁচে আছে কিনা এই ভয়। ঘরে যখন ধান থাকে, তৈজসপত্র থাকে, গাই বাছুর থাকে, বউয়ের পইছে টইছে মাকড়ি টাকড়ি রূপসোনার গয়না, চারিদিকে আশা ভরসা ছড়ানো থাকে বিপদে আপদে সাহায্য ও সহানুভূতি পাবার, তখন পুরুষ মানুষ খেয়ালের বশেই হোক, বৈরাগ্যেই হোক, গোসাই হোক, মা বউ মেয়ে ফেলে গিয়ে অনায়াসে 2-1 বছর বাইরে কাটিয়ে নির্ভয়ে নিঃসংকোচে বাড়ি ফিরতে পারে। বাড়ি ফিরেই কৃতার্থ করা যায় বাড়ির লোকগুলিকে। কিন্তু গাঁয়ের যত কাছে এগোচ্ছে, থুপ থুপ পা ফেলে তত যেন লজ্জা ভাবনার তোলপাড়টাই বাড়ছে ছিদামের মনের মধ্যে। সে অবশ্য পালিয়ে গিয়েছিল তখন, যখন আর কোনো সন্দেহই ছিল না যে সবাই মরবে, সে শুদ্ধ মরবে। শুধু নিজেকে বাঁচাবার জন্য সে পালায়নি, সবাইকে বাঁচবার উপায় খুঁজবার জন্যই পাগলের মতো নিরুদ্দেশ যাত্রা করেছিল। এটা এতদিন কাজে লাগলেও কিন্তু ফুলদিয়ায় পা দেবার সঙ্গে সঙ্গে আজ এসব যুক্তি যেন ভাবনার বানে কুটার মতো ভেসে যাচ্ছে। কে যেন মনে বসে প্রশ্ন করেছে, সবাইকে বাঁচাতে চাইলে সঙ্গে নিলে না কেন সবাইকে? তুমি বেঁচেছ, ওরাও বাঁচত, তোমার মা বউ মেয়ে হয়তো বাঁচত। কুবজা কিভাবে বাঁচত ছিদাম জানে। গাবর মতো মেয়েটার কঙ্কাল কাঁখে নিয়ে তার সঙ্গে কিছুদিন ঘুরত, ভিক্ষে করত। মেয়েটা মরলে নীল প্যান্ট পরা কারোর সঙ্গে চলে যেত অন্য সুখের সন্ধানে। তবে সে বাঁচত। সে যখন বাঁচতে পারল না, কুবজা যেভাবে বাঁচুক তার তো কিছু বলবার থাকে না। বাড়ি তার নেই, বেদখল হয়ে গেছে, বদলে গেছে, অথবা পুড়ে ভস্ম হয়ে গেছে। বাড়িটা কি অবস্থায় কার হয়ে আছে এ বিষয়ে খটকা ছিল ছিদামের, কিন্তু বাড়ির কেউ যে তার বেঁচে নেই এতে সন্দেহের লেশ মাত্রটুকু ছিল না। কুবজা মরে গিয়েছে ধরে নিয়েই অনেকদিন ধরে এরকম অনেক রকম উদ্ভট পরিকল্পনা সে গড়ে তুলেছে কি করে বাঁচানো চলতে পারত কুবজাকে, সকলকে। জেগে জেগে স্বপ্ন দেখা হলেও বড় প্রিয় ছিল পরিকল্পনাগুলো তার কাছে। তাই বাড়ি তার ভালো আছে দেখে, বাড়ির সামনে শিউলি গাছটা আজও ঝাঁকিয়ে উঠেছে দেখে, আর সেই শিউলি গাছের তলায় সাবান কাচা তাঁতের কোড়া রঙিন শাড়ি পরা কুবজাকে থমকে দাঁড়াতে দেখে ছিদাম থ বনে যায়। কলসি কাঁখে ঘাটেই কুবজা যাচ্ছিল, আগে যেমন যেত। ছালা ছেঁড়া ন্যাকড়া জড়ানো একটা লোককে বাড়ির বেড়ার সামনে দেখে ভয়ে থমকে দাঁড়িয়েছে। প্রথম কথা মনে জাগে ছিদামের, আজও কুবজা বেলা শেষ করে ঘাটে যায়। ঘাট অবশ্য লাগাও, তবুও চেহারা ফিরেছে কুবজার। আজ মেঘলা অবেলায় খাসা দেখাচ্ছে কুবজাকে। এ বড় অদ্ভুত কাণ্ড নয় কি? বিয়ের সময়কার রোগা পেটকা মেয়েটা 6-7 বছর যতদিন স্বামীর সঙ্গে ঘরকন্যা করল, একটা ছেলে আর মেয়ের মা হয়েও রইল প্যাকাটি।
স্বামী 1.5 বছরের অন্তর্ধানের সময়টাতেও সে মরার বদলে পুরন্ত বাড়ন্ত যুবতী হয়ে গেছে। কুবজা ঝেঁঝে বললে, বাড়ন্ত সব, আরেক বাড়ি যাও। ছিদাম বললে, চিনলি না মোরে? আমি যে ফিরে আলাম। কুবজা 2 পা এগিয়ে যায়। হ্যাঁ, তুমি ফিরে আইছো? কোন থেকে আইলা তুমি? সে যেন ভূত দেখছে। এই মাটির পৃথিবী না মৃত্যুর দেশ, কোথা থেকে আজ সে এই ছায়াচ্ছন্ন পড়ন্ত বেলায় হঠাৎ তার সামনে এসে হাজির হয়েছে, এ বিষয়ে তার রীতিমতো সংশয়। ম্রিয়মান ছিদাম বেড়া পেরিয়ে কাছে এগিয়ে আসে, উদাস কণ্ঠে জিজ্ঞাসা করে, জামুগা? কেন যাইবা কেন? দাওয়ায় কুবজা ভালো পাটি বিছিয়ে দেয় ঘর থেকে এনে, বলে, বসবা এক দণ্ড, জলটা নিয়ে আসুম। ঘরে এক পলাও জল নাই, কমু কি তোমারে? কুবজা একরকম পালিয়েই যায় কলসিটা তুলে নিয়ে, কিন্তু আদর করে পাটি পেতে বসিয়ে গেছে বলে মনটা বিগড়ে যায় না ছিদামের। ঘাট থেকে ফিরে আসবে কুবজা, তাড়াতাড়ি ফিরে আসবে। ও শুধু একটু দম ফেলতে গেছে, সব কথা বিচার করে দেখতে গেছে। ঘরে 1 ফোঁটা জল নেই বলে জল আনতে যাবার ছুতো করে। দম ফেলার দরকারটা, বিচার বিবেচনার প্রয়োজনটা জড়িয়ে আছে ওর বেঁচে থাকার। বাগানে ফুল ফোটাবার, রঙিন শাড়ি গায়ে জড়াবার, পরিপুষ্ট হবার রহস্যের সঙ্গে। তাকে বাইরের দাওয়ায় পাটিতে বসিয়ে, নইলে সে কখনো গা ধুতে জল আনতে যায়? তার বাড়ি ছিল এটা, ও ছিল তার বউ। ভেজানো দরজা ঠেলে ঘর এবং ঘরের ভিতর দিয়ে আরও একটা ঘর হয়ে উঠান, রসোই ঘর, গোয়াল সব দেখে ফিরে এসে পাটিতে গুম হয়ে ছিদাম বসে থাকে। বাইরের দাওয়ায় বসে থাকা পর্যন্ত রহস্য তার আয়ত্তে ছিল। বাড়ির ভিতরে ঘুরে আসবার পর সে হার মেনে হাল ছেড়ে দেয়। গাবর মতোই কোনো একটা পুরুষকে বাগিয়ে কুবজা বেঁচে থেকেছে, রঙিন শাড়ি পরেছে, পুরন্ত হয়েছে, জানা কথা। কিন্তু তার ঘরে খাট, টেবিল, তাক দেখে আর সে সমস্ত শহুরে সজ্জা, জিনিসপত্র, প্রসাধনী সামগ্রী দেখে ললিত বাবুর বাড়ির বুড়ি ঝি সুবলার মাকে উঠোন ঝাঁট দিতে দেখে, রসোই ঘরে নতুন করে গড়া চালার নিচে কোনো একজন রাঁধুনি রান্না চাপিয়েছে টের পেয়ে, গোয়ালে 2টো প্রকাণ্ড পশ্চিমা গাই দেখে হিমশিম খেয়ে গেছে ছিদাম। বাইরের দাওয়ার পাটিতে বসে এদিক ওদিক একটু ভাবতে না ভাবতেই অনেক পথ হাঁটার ফলে ঝিম না ধরে গেলে ছিদাম বোধহয় উঠেই পালিয়ে যেত আরেকবার। ভিজে কাপড়ে বাড়ি ফিরে তাকে এখানে বসে থাকতে দেখে কুবজা একটু রাগই করে। প্রকাশ্য রাস্তার সামনে এখানে এই বেশে, এই চেহারায় বসে থাকাটা কি উচিত হয়েছে ছিদামের? কত লোক না জানি দেখে গেল তাকে, কত লোক না জানি কত কথা বলেছে কুবজার নামে। কি আর কইব তোমার নামে? কইও আমি ফিরে আইছি, কাল কইও। কমু কইবা না? আসো আসো আসো, ভিতরে আসো। কুবজা তাকে একরকম জোর করেই ভিতরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দেয়। খাটে ছিদাম বসে তার জীবনে এই প্রথম। দামি খাটে গদি, তাতে তোষক, আবার চাদর পাতা ধবধবে পরিষ্কার। তামাক দিবার পারো এক সিলুম? কুবজা তাক থেকে সিগারেটের টিন সামনে ধরে। একটা সিগারেট নিয়ে হুশ করে একটানে ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ছিদাম ভাবতে থাকে। আসি বলে কুবজা বেরিয়ে যায়। পরে ফিরে এসে বলে, সুবলের মা, ঠাকুর সব কয়টারে বিদায় দিলাম। বেটা বেটিরা কি বজ্জাত জানো, কখন মাত্র গেল গিয়া, আমারে তো মানেই না। তাই কারে মানে? ললিত বাবুরে। অস্ফুট ক্ষীণ স্বরে কুবজা জবাবটা দেয়। বজ্রের মতো স্পষ্ট শুনেছিলাম। অনেক কিছু চোখে দেখে সে অনুমানে আগেই শুনেছিল বলা যায়। এখন সেটাই প্রমাণিত হলো মাত্র। আইনে প্রমাণ না হলে চাষাভূষার মন মানে না। ললিতবাবু কহ নাইব? আই যাইব না। ছিদাম ভাবে, তাই এত মেয়েলিপনা। ললিতবাবু আজ আসবে না। যদি আসবার কথা থাকতো তবে কুবজার চালচলন, কথাবার্তা অন্যরকম হয়েছে তো। জামু
কেন যাইবা, বসো, কই ছিলা এতকাল? সে কথার জবাব না দিয়ে হাত পা ধোয়ার প্রয়োজন জানানো মাত্র কুবজা তাকে পরিষ্কার কাপড় ও গামছা দেয়। ভিতরের রোয়াকে জলও দেয়, নতুন বালতি ভরা। কাঁসার ঘটি দেয়, নতুন। তৈজসপত্র আবার হয়েছে কুবজার, আগের চেয়ে ভালোভাবেই হয়েছে। গয়নাগাটিও কেমন হয়েছে বলা যায় না, কানে পুরনো মাকড়ি দুটি ফিরে এসেছে, চোখে পড়ে। ললিতবাবুর কাছেই মাকড়িটা ছিদাম বিক্রি করেছিল। খিদেই নিজেকে অসুস্থ ঠেকছিল ছিদামের। মুখ হাত ধুয়ে পরিষ্কার ধুতিখানি পরে ঘরে গিয়ে সে বসেই থাকে। মাঝে মাঝে হঠাৎ উত্তেজিত হয়ে সাগ্রহে কুবজা দুই একটা কথা বলে, আবার ঝিমিয়ে পড়ে। তাকে কিছু খেতে দেবার কথাই তোলে না। ছিদাম শেষে মরিয়া হয়ে বলে, মুড়ি চিড়া আছে কিছু না? কুবজা গুটিসুটি মেরে তার দিকে কাত হয়ে বসেছিল। তড়াক করে লাফিয়ে উঠে বলে, দেই দেই, অহনি দেই। এক ডালা মুড়ি আর এক খাবলা গুড় এনে সে দেয় ছিদামকে। তিনজনের খাবার মতো। ছিদাম মুড়ি চিবোতে চিবোতে সন্ধ্যা ঘনিয়ে আসে। কুবজা দীপ জ্বালে, ধুনো পোড়ায়। বেড়ায় টাঙানো মালা জড়ানো সেই পুরনো আবছা ছবিটার সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করে। মুড়ি চিবানো সাঙ্গ করে জল খেয়ে চেয়ে চেয়ে দেখে ছিদাম। সন্ধ্যা সেরে আবার নিঝুম হয়ে বসে থাকে কুবজা তার দিকে পাশ ফিরে। কেমন যেন হয়ে গেছে কুবজা একসঙ্গে জীবন্ত আর মরা। এতক্ষণের লক্ষণগুলি মিলিয়ে এই সিদ্ধান্তে পৌঁছায় ছিদাম, নিজে থেকে যে চেয়ে সে তাকে এতটুকু আদর যত্ন করেনি। তামাক চাইলে সিগারেট দিয়েছে, মুখ হাত ধুতে চাইলে কাপড় গামছা জল দিয়েছে, খেতে চাইলে মুড়ি গুড় খেতে দিয়েছে প্রবল উৎসাহের সঙ্গে, আগ্রহে, একেবারে যেন অধীর হয়ে পড়ে। কিন্তু চাইলে তবেই দিয়েছে, যা চেয়েছে শুধু সেটুকু। কিছু যেন খেয়াল নেই কুবজার, কিছুই যেন মনে নেই। একদিন সে স্বামী ছিল সেটা নয় বাদই গেল। একটা মানুষ ঘরে এলে, একটা মানুষকে ঘরে ডেকে বসালে তার সুখ সুবিধার দিকে একটু একটু তাকাতে হয়, তাও কি কুবজা ভুলে গেছে? খেয়ে উঠেছে, এখন তাকে একটা সিগারেট দিলে হয়? না চাইলে কি দেবে? চাইলে হয়তো লাফিয়ে উঠবে 10টা দেবার জন্য। তবে গোড়ায় ভোরকে গিয়ে বিদায় নিতে চাইলে কুবজা তাকে বসতে বলেছিল। মুখ ফুটে ছিদামকে বলতে সাহস হয়নি, বসুম নাকি? তা এক হিসাবে ধরলে এতকাল পরে ফিরে এসেই চলে যাবার কথা বলা মানেই তো ডেকে বসতে বলতে মনে করিয়ে দেওয়া। কেমন একটা অস্বস্তি বোধ করছিল ছিদাম। কুবজাকে এভাবে আবিষ্কার করার অস্বস্তি ছাড়াও অতিরিক্ত কিছু। বাইরে বাঁধলার আধার, ঘরে পিদিমের মিটমিটি আলো। তারা দুজন থাকলেও তাদের ঘিরেই যেন নির্জনতা আর স্তব্ধতা থমথম করছে। তার ভাঙাচোরা নোংরা ঘরখানা সাজানো গোছানো পরিষ্কার। তার কঙ্কালসার বউটা হৃষ্টপুষ্ট সুন্দরী যুবতী, নত মুখে ঝিম হয়ে বসে আছে। বসে আছেই তো বসে আছে। ছিদামের মধ্যে যুগ যুগান্তরের পুঁজি করা স্তূপাকার রহস্যানুভূতি আর ভয় পাকিয়ে পাকিয়ে মাথা তুলতে থাকে ধীরে ধীরে। এরকম কত গল্প সে শুনেছে কত লোকের মুখে। 10-15 বছর পরে বিদেশ থেকে মানুষ ফিরল সাঁঝ সন্ধ্যায়, দেখল ঠিক যেমনটি রেখে গিয়েছিল তেমনই গিজগিজ করছে বাড়ি ভরা আত্মীয় পরিজন, অথবা ভেঙে চড়ে গেছে বাড়ি, তার মধ্যে মাথা গুঁজে আছে 2-1 আপনার লোক। অথচ অনেক দিন আগেই এক রাত্রে রোগে কিংবা দুর্ঘটনায় ছেলে বুড়ো মেয়ে পুরুষ সব মরে বাড়িটা শ্মশান হয়ে গেছে। সন্ধ্যার পর সে পোড়ো বাড়ির ধার দিয়ে কেউ হাঁটে না। বাড়ি যে তার শুধু মায়া, আপনজনেরা রক্তমাংসের জীব নয়। বিদেশি মানুষটা তো শুধু টের পেয়েছে বউকে কাঠের বদলে উনানে নিজের পা গুঁজে রাঁধতে দেখে, অথবা কোনো জিনিস চেয়ে সেটা আনতে বউকে এক ঘর থেকে আরেক ঘরে হাত বাড়িয়ে দিতে দেখে। কে জানে এ ঘর বাড়িও তার মায়া কিনা। কুবজা হয়তো সুশ্রী সুন্দর করেছে বাড়িটা নিজেকে সুন্দরী করে তাকে ভোলাবার জন্য। গায়ে হাত দিয়ে দেখবে একবার কুবজার গায়ে খাঁটি রক্তমাংস কিনা। মা ও মেয়ের কথা এতক্ষণ জিজ্ঞেস করেনি, খেয়াল হলো ছিদামের। খানিকটা সে কাছে সরে যায় কুবজার।
নাই, কেউ নাই, সব গলে মরছে, কুবজা বলে মুখ না ফিরিয়েই। আমি পোড়া কপাইলা, আমি সারা মইরা জুড়াইছে সব। ছিদাম একটা হাত রাখে কুবজার পিঠে। কুবজা একবার মুখ ফিরিয়ে তাকায়, তাকিয়েই থাকে কিছুক্ষণ, তারপর আবার সোজা করে আগের মতোই শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে বেড়ার দিকে। কি বলবে কি করবে তারা ভেবে পায় না, এমনিভাবেই বসে থাকে দুজনে। আর একটা সিগারেট চেয়ে নিয়ে টানা যেতে পারে, এ কথাটা সবে মনে পড়েছে ছিদামের। বাইরে থেকে ঘা পড়ে সামনের দরজায়। কেডা? কুবজা শুধায়। আমি, জবাব আসে পুরুষের গলায়। ছিদাম ফিসফিস করে কুবজাকে শুধায়। ললিত বাবু নাকি? কুবজা মাথা নামিয়ে সায় দেয়। কি করুন যায় এখন? কি জানি। আবার ধাক্কা পড়ে দরজায়, আবার ললিত ডাকে। কুবজা নড়েও না, সাড়াও দেয় না, উদাসীনের মতো বসে থাকে। খুলে দে। শেষে ছিদাম নিজে থেকেই বলে। উঠে দাঁড়িয়ে ভিতরের দরজা দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। ভিতরের রোয়াক থেকে ভিখারির ছাড়া পোশাকের বান্ডিলটা তুলে নিয়ে গোয়াল ঘরের পাশ দিয়ে বাঁশবনের ধার ঘেঁষে রাস্তায় নেমে পড়ে। টিপি টিপি বৃষ্টিটা তখন ধরেছে। আকাশে মেঘের ছড়াছড়ি, বিদ্যুতের ঘন ঘন চমক ও আওয়াজ।